নোবেল পুরস্কার 2024 নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে। 2024 সালে নোবেল পুরস্কার লাভ করেন 11 জন ব্যক্তিত্ব, 10 জন পুরুষ ও 1 জন নারী এবং একটি সংগঠন। প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য 1 কোটি 10 লাখ সুইডিশ ক্রোনো, 12 কোটি 80 লাখ টাকা। 6টি বিষয়ে নোবেল জয়ী হলেন: শান্তিতে নোবেল বিজয়ী নিহন হিদানকায়ো নামক সংগঠন, অবদান পরমাণু অস্ত্র মুক্ত একটি বিশ্ব করার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয় সেটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য সংগঠনটিকে এই পুরস্কার দেওয়া হয়। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে সংগঠনটি গঠিত। নিহন হিদানকায়ো জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 10 আগস্ট 1956। সাহিত্যে বিজয়ী হন হানকাং, দক্ষিণ কোরিয়া। অবদান: গভীর কাব্যিক গদ্য যা ঐতিহাসিক ও আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে সামনে আনে। এই অনন্য লেখনীয় শৈলীর জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। 2016 সালে যে গ্রন্থের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন দ্য ভেজিটেরিয়ান গ্রন্থটি কোরিয়ান ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন ব্রিটিশ অনুবাদক দেবরহা স্মিথ। সাহিত্যে নোবেল জয়ী এশিয়ান প্রথম নারী লেখক হানকাং রচিত উল্লেখযোগ্য গ্রন্থ দ্য ভেজিটেরিয়ান, হিউম্যান অ্যাক্টস, দ্য হোয়াইট বুক, উই ডু নট পার্ট, লাভ ইন ইউসো। এটি তার প্রথম উপন্যাস লাভ ইন ইউসো। অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার পেলেন যারা: অর্থনীতি ডরেন আসিমোগ্লু, তুরস্ক যুক্তরাষ্ট্র; সাইমন জনসন, যুক্তরাষ্ট্র; জেমস এ রবিনসন, যুক্তরাষ্ট্র; চিকিৎসা ভিক্টর অ্যামব্রোজ, যুক্তরাষ্ট্র; গ্রে রুফকুন, যুক্তরাষ্ট্র; পদার্থ জন জে হপফিল্ড, যুক্তরাষ্ট্র; জিওফ্রাই ইন হিন্টন, কানাডা; রসায়ন ডেভিড বেকার, যুক্তরাষ্ট্র; ডেনিস হ্যাসার সাবিস, যুক্তরাষ্ট্র; জন এম জাম্পার, যুক্তরাষ্ট্র। যে অবদানের কারণে পুরস্কার লাভ করেন: অর্থনীতিতে কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য; চিকিৎসা মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য; পদার্থ কৃত্রিম নিউরাল ও নিউটনিক মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আবিষ্কার উদ্ভাবনের জন্য; রসায়ন কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকার ও প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য যে যৌথভাবে ডেনিস ও হাসাস এ জন এম এ জাম্পারকে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট সিরিজ জয়লাভ করে 25 আগস্ট 2024। পরবর্তীতে 3রা সেপ্টেম্বর 2024 দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে জিতে টেস্ট সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। এই সিরিজের বাংলাদেশ টিম পাকিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসের প্রথমবারের মতো 10টি উইকেটে জয়লাভ করে। উইকেটের বিচারে টেস্টে এটি বাংলাদেশের সর্বোচ্চ জয়। 3রা সেপ্টেম্বর 2024 পাকিস্তানের টেস্ট সিরিজে হারায় বাংলাদেশ। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। এটি একই সাথে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিতে বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতে জয়লাভ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ের বাংলাদেশের যত কীর্তি। এখন পর্যন্ত বাংলাদেশ মোট টেস্ট সিরিজ জয়লাভ করে 9টি। বাংলাদেশের মাটিতে মোট টেস্ট সিরিজ জয়লাভ করে 3টি। পাকিস্তানকে হারিয়ে যততম দলের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ নবম। 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের মোট যতগুলো টেস্ট ম্যাচে জয়লাভ করেছে 21টি। বাংলাদেশে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট জয় পায়নি ভারত ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাকিস্তানের বিপক্ষে একাধিক সেঞ্চুরি কীর্তি লিটন দাসের 2টি। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। 2024 সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। আয়োজন দ্বিতীয় আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ। সময়কাল 18 থেকে 28 আগস্ট 2024। স্বাগতিক নেপাল। ভেন্যু আনফা কমপ্লেক্স ও ললিতপুর, নেপাল। মোট দল 6টি। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথমবার। রানার্স আপ নেপাল। সেরা গোলকিপার মোহাম্মদ আসিফ বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম 4 গোল বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা মিরাজুল ইসলাম বাংলাদেশ। ফেয়ার প্লেয়ার ট্রফি নেপাল। ফাইনালে স্বাগতিক নেপালকে 4-1 গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে জোর গোল করে মিরাজুল ইসলাম। 2024 সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন ভারত। 2024 সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। স্বাগতিক ভুটান। ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়াম, থিম্পু, ভুটান। মোট দল 7টি। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। একমাত্র বাংলাদেশি রেফারি মোহাম্মদ সাইমুন হাসান সানি। সেরা খেলোয়াড় মোহাম্মদ আরবাস, ভারত। শীর্ষ গোলদাতা সুজন ডাঙ্গল, 4টি গোল, নেপাল। সেরা গোলরক্ষক ওহিবাম সুরাজ সিং, ভারত। বেসিক তথ্য সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ পরিচয়। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ সদস্যদের অনূর্ধ্ব-17 দলের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় নেপালে 2011 সালে। চালু করেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ। 2011 সালে প্রথম ম্যাচ আয়োজক নেপাল। চ্যাম্পিয়ন পাকিস্তান। রানার্স আপ ভারত। 2024 নবম ম্যাচ ভুটান। আয়োজক ভুটান। চ্যাম্পিয়ন ভারত। রানার্স আপ বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। ইংরেজি অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট অফ মুভমেন্ট। নেতৃত্ব দেয় কোটা সংস্কার আন্দোলন, অসহযোগ আন্দোলন। অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থান গঠিত হয় 1 জুলাই 2024। কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 6 জুন 2024, শেষ হয় 3রা আগস্ট 2024। কারণ সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কার। আলোচিত অন্যতম 3 নারী সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও উম্মুমা ফাতেমা ও রাফিয়া রেহনুমা। নোট 2018 সালে সরকারি পরিপত্রকে বেআইনি ঘোষণার মধ্যে বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে পূর্বেকার কোটা ব্যবস্থা পুনর্বহাল করার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সূচনা হয়। আন্দোলনে কয়েকজন শহীদ হন। আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনে দ্বিতীয় শহীদ হয় ওয়াসিম আকরাম, চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আলোকচিত্রী শহীদ তাহির জামান প্রিয় ঢাকা গ্রিন রোডের গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ ধানমন্ডিতে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এইটা একটু খেয়াল রাখতে হবে। যেভাবে একদফা দাবির সূচনা হয় ব্যাপক হত্যাকাণ্ড, হাজারো ছাত্র জনতা আহত হওয়া, গণগ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে 1 আগস্টে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31 জুলাই রিমেম্বারিং আওয়ার হিরোজ ও 9 দফা ঘোষণা করে। 3রা আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে ছাত্রদের প্রতিনিধিত্বকারী সমন্বয়করা আওয়ামী সরকার রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ $103.79 মিলিয়ন, $10,379 কোটি টাকা। 3 আগস্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমবেত হয়। এই সময় সরকার পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয় সারা বাংলাদেশ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক সর্বাত্মক ও অসহযোগ কর্মসূচির প্রথম দিনে 4 আগস্ট সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর পরিপ্রেক্ষিতে সমন্বয়করা সারা দেশের নাগরিকদের
মার্চ টু ঢাকা কর্মসূচি আহ্বান জানায়। 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে লাখো মানুষের প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে। এক নজরে দেখি পরিচিত এক দফা আন্দোলন নামেও সময়কাল 4 থেকে 5ই আগস্ট 2024 লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয়। 5ই আগস্ট 2024 কারণ কোটা সংস্কার আন্দোলন, হত্যাকাণ্ড, লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগ। 5ই আগস্ট পতন হয় 16 বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক টাইম ম্যাগাজিনে 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থানপ্রাপ্ত বাংলাদেশি নাহিদ ইসলাম। 24শে গণপথের ধারাবাহিক টার্মিনোলজি। গণপদযাত্রা 14 জুলাই অসংখ্য মানুষ যখন কোনো দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে পদযাত্রা অংশ নেয় তখন তাকে গণপদযাত্রা বা মাস ওয়াকিং বলে। বাংলা ব্লকেট 7 থেকে 12 জুলাই সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। নিজ নিজ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করাকে বাংলা ব্লকেট নাম দেওয়া হয়। কমপ্লিট শাটডাউন 18 থেকে 22শে জুলাই। কমপ্লিট শাটডাউন বলতে সর্বাত্মক অবরোধ বোঝায়। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খোলে না, অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলে না। মার্চ ফর জাস্টিস 31শে জুলাই। মার্চ ফর জাস্টিস এমন একটি কর্মসূচি যা মানবাধিকার, সামাজিক ও ন্যায় বিচার ও আইনি সংস্কার নিশ্চিতের জন্য পালন করা হয়। রিমেম্বারিং আওয়ার হিরোস 1লাই আগস্ট সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা ও গণগ্রেপ্তার সহ বিভিন্ন দাবি আদায় লক্ষ্য পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি। দোহযাত্রা কর্মসূচি 1লাই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে দোহযাত্রা নামে যে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এর ব্যানারে একটি সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। অসহযোগ আন্দোলন 3 আগস্ট। অসহযোগ আন্দোলন বলতে সর্বক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করার আন্দোলনকে বোঝায়। 3 আগস্ট 2024 থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের নন কপিরেশন মুভমেন্ট ডাক দেওয়া হয়। অসহযোগ আন্দোলনের রূপরেখা ছিল কোনো ধরনের ট্যাক্স, বিল ইত্যাদি পরিশোধ না করা এবং সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রাখা। মার্চ টু ঢাকা 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান, যাকে বলা হয় মার্চ টু ঢাকা। 36শে জুলাই। 5ই আগস্ট 36শে জুলাই বলতে 2024 সালে 5ই আগস্টকে নির্দেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত 6 জুলাই মাস গণনা করার কথা জানান। তারা এই 1লাই আগস্টকে 32শে জুলাই হিসেবে গণনা করতে থাকেন। 5ই আগস্টকে 36শে জুলাই হিসেবে শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটিকে 36শে জুলাই হিসেবে অবহিত করে। রেজিস্ট্যান্স উইক 13ই আগস্ট 2024 থেকে 4 দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করা হয় রেজিস্ট্যান্স উইকে। অপরাধী ব্লক রেড অপরাধী আটক করতে কোনো এলাকা ঘেরাও করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো পুলিশের ভাষায় ব্লক রেড বলে। 5ই সেপ্টেম্বর শহীদ মার্চ। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে 1 মাস পূর্তি উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় পদযাত্রা। এই পদযাত্রা বারবার উঠে মুক্তির স্লোগান ও মুক্ত বাংলাদেশের স্লোগান।
জুলাই অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী আলোচিত শব্দমালা গণহত্যার ইংরেজি প্রতিশব্দ জিনোসাইড শব্দটি দ্বারা এক গোষ্ঠী জনগণের সর্বনাশ কিংবা তাদের অস্তিত্বকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করতে ব্যাপক হত্যাকাণ্ড বোঝায়। গণহত্যা শব্দটি প্রবর্তক পোলিশ ইহুদি আইনজীবী রাফায়েল লেমকিনের দীর্ঘদিন প্রচেষ্টায় 1946 সালে জাতিসংঘে গণহত্যা নিষিদ্ধ করে একটি রেজুলেশন পাস হয়। পরবর্তীতে 1948 সালে জাতিসংঘ কনভেনশন গণহত্যাকে একটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জাতিসংঘের গণহত্যা কনভেনশন দাপ্তরিক নাম কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড সিপিপিসিজি স্বাক্ষরিত হয় 9 ডিসেম্বর 1948। জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনের স্থান প্যারিস, ফ্রান্স। কার্যকর হয় 12 জানুয়ারি 1951। বিশেষত এটি জাতিসংঘের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম মানবাধিকার চুক্তি। মব জাস্টিস অর্থ উত্তেজিত জনতা ও উচ্ছৃঙ্খল জনতা, অন্যদিকে জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থাৎ উত্তাল জনতা, উচ্ছৃঙ্খল জনতার বিচার। সাধারণত উত্তেজিত জনতা যখন আইন ও আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়া কোনো বিচার নিজের হাতে তুলে নেন, তাই মব জাস্টিস। এ ধরনের ঘটনা যদি কেউ মারা যায় তাকে লিঞ্চি বলে, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা। জেনজি এর সংক্ষিপ্ত রূপ জেনজি, যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই প্রজন্মের বর্তমান বয়স 12 থেকে 27 বছর। জেনজি এর আরেক নাম জুমাস। 1901 থেকে 2024 সাল পর্যন্ত 7টি জেনারেশন: গ্রেটেস্ট জেনারেশন 1901 থেকে 1927, সাইলেন্ট জেনারেশন 1928 থেকে 1945, বেবি বুমার জেনারেশন 1946 থেকে 1964, জেনারেশন এক্স 1965 থেকে 1980, জেনারেশন ওয়াই 1981 থেকে 1996, জেনারেশন জেড 1997 থেকে 2012, জেনারেশন আলফা 2012 থেকে 2024। The Art of Triumph. ট্রাম্প হলো বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এরপর রাজধানী ঢাকা দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতে চিত্র সংবলিত আর্টবুক দ্য আর্ট অফ ট্রায়াম্ফ সংকলনটি উপহার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উপহার হিসেবে তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিটাল ক্র্যাকডাউন, ইন্টারনেট বন্ধ করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর, আচরণ, কার্যক্রম ইত্যাদি সীমাবদ্ধ করতে গৃহীত কঠোর পদক্ষেপকে ডিজিটাল ক্র্যাকডাউন বলে। রেড জুলাই.লাইভ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলন নিহত, আহত, নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহ জন্য খোলা ওয়েব পোর্টালের নাম। ওয়েব পোর্টালটি তৈরিতে কাজ করছেন অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী মাসুদ আলম ও বর্তমান শিক্ষার্থী মাহমুদুল হাসান। তিনটাই ম দিয়ে বোঝাতো। ফ্যাসিজম আন্দোলনের মধ্যে দিয়ে ইউরোপে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে। কৃতিত্বময় শাসন ক্ষমতায় ছিল ফ্যাসিবাদ এর মূল মন্ত্র। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ ধারণাটি ছড়িয়ে পড়ে জার্মান ও ইউরোপের আরও নানান দেশে। জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ এর উত্থান হয়, যা ছিল ফ্যাসিবাদ এর একটি রূপ। ইতালি ভেনিসিতে মুসোলিনি ছিলেন ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা। মুসোলিনিকে ফ্যাসিবাদের জনকও বলা হয়। ফ্যাসিবাদের উত্থানের মধ্যে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো নেতার উদ্ভব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ত্রাণ কল্যাণ তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দেওয়া হয় 100 কোটি টাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি প্রত্যেক
পরিবারের প্রাথমিকভাবে 5 লাখ টাকা ও আহত প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 100 কোটি টাকার অনুমোদন গ্রহণ করেছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান সিকদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বর্তমান যা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা 21 জন, অন্তর্বর্তী সরকারের মোট উপদেষ্টা 24 জন। নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক জিআই ছিল 43টি, নিবন্ধিত জিআই এখন 54টি। বাংলাদেশ একাডেমি সভাপতি সেলিনা হোসেন 23তম, বাংলাদেশ একাডেমি সভাপতি আবুল কাশেম ফজলুল হক 24তম। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত 16তম। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী 17তম। টপিকগুলোতে তথ্য আপডেট হওয়ার পাশাপাশি আরও নতুন কিছু তথ্য। বর্তমান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান সিকদ। নতুন শপথ নেওয়া 3 উপদেষ্টা মাহফুজুল আলম, শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী। সর্বশেষ নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য টাঙ্গাইল মির্জাপুরের জুমকির সন্দেশ 54তম। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে। জাতিসংঘের সদর দপ্তরের সময়কাল 10 সেপ্টেম্বর থেকে 2024 জুন 2024। অধিবেশনের স্লোগান শান্তি, টেকসই উন্নয়ন এবং সর্বত্র সকলের জন্য মানব মর্যাদার স্বার্থে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে আসন পেয়েছে ফিলিস্তিন। অর্থাৎ এতদিন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিরা সাধারণ পরিষদের সদস্যগুলোর সারিতে বসতে পারতেন না। এখন থেকে সাধারণ পরিষদের অন্যান্য সব সদস্যদের মতো প্রস্তাব ও সংশোধনী তুলতে পারবেন ফিলিস্তিনি প্রতিনিধিরা। 22 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের ভবিষ্যতের জন্য অনুমোদিত চুক্তি প্যাক্ট ফর দ্য ফিউচার। জাতিসংঘের বাংলাদেশের 50 বছর সদস্য লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের সদস্য পদ লাভের জন্য আবেদন করে 1972 সালে। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল 2 বছর। যে অধিবেশনে সদস্যপদ লাভ করে 29তম অধিবেশনে বাংলাদেশের 136তম সদস্য। বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে গ্রানাডা ও গিনি বিসাউ। প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম। প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমত জাহান। জাতিসংঘের মহাসচিবের সহকারী আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক প্রথম বাংলাদেশি নারী। বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী 1986 থেকে 87। 27 সেপ্টেম্বর 2024 ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন। 24 সেপ্টেম্বর 2024 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয় 4 সেপ্টেম্বর। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে প্রথম সফর করেন মালয়েশিয়া সরকার প্রধান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করে 6 আগস্ট 2024। অস্থায়ী সরকার গঠন করা হয় 8 আগস্ট 2024। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট উপদেষ্টা 21 জন, যার মধ্যে আন্দোলনকারী 2 জন সমন্বয়ক রয়েছেন। এখন পরিবর্তন হয়েছে, আরও আপডেট করে নিতে হবে। বর্তমান রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। 21 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, এটা পড়ে নিতে হবে। শুধু দেখব সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রফেসর ডক্টর ইউনূস পরিচয় অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জন্ম 28 জুন 1940, হাটহাজারী, চট্টগ্রাম। ছাত্র ছিলেন অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগ প্রভাষক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। স্কটল্যান্ডের
গ্লাসগো ক্যালেডোনিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। মালয়েশিয়া আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ সামাজিক ব্যবসা ও ধারণাটি প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে দুটি দেশের মধ্যে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক তার জীবনীর অন্তর্ভুক্ত করা হয়েছে, জাপান ও কানাডা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28শে জুন কেন্দ্র করে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধে অবদান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন। অন্যান্য বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র ও মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশের ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। বাংলাদেশের নিউজ লেটার প্রকাশ করতে মুক্তিযুদ্ধকালীন তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থানপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 তত্ত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত হন তার বিখ্যাত 3 তত্ত্ব জন্য। 3 তত্ত্বের মূল কথা: দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণের শূন্যে থামিয়ে আনা। 2024 সালে অলিম্পিক থিম ছিল তার 3 তত্ত্ব। এই তত্ত্ব নিয়েই লেখা তার বই এ ওয়ার্ল্ড অফ 3 এ পর্যন্ত 22টি ভাষায় অনূদিত হয়েছে। শূন্য দরিদ্র, 0 পভার্টি, 0 বেকারত্ব, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নেট কার্বন নিঃসরণ, 0 নেট কার্বন ইমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লামিয়া মোর্শেদ। ইউনূস সেন্টার পরিচালনা বাংলাদেশের সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচন টেকসই উন্নয়ন সংগঠিত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা 2006 সালে। অবস্থান মিরপুর, ঢাকা। নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। তার উল্লেখ্য গ্রন্থ: সামাজিক ব্যবসা, বালক পরিবারজাত দিনলিপি, দারিদ্র্যমুক্ত ব্যবসা বিশ্বের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, এ ওয়ার্ল্ড অফ 3 বিল্ডিং সোশ্যাল বিজনেস, ব্যাংকার টু দ্য পোর, মোহাম্মদ an exemplar of humility and compassion, creating a world without poverty। তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার: রোমা ম্যাগাসেসে পুরস্কার ফিলিপাইন 1948, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ 1987, বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র 1994, নোবেল শান্তি পুরস্কার 2006, গ্রামীণ ব্যাংক ও তিনি যৌথভাবে ক্ষুদ্র ঋণ ধারণার জন্য মেডেল অব অনার ব্রাজিল 2007, ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কারের জন্য প্রেসিডেন্সিয়াল ফ্রিডম যুক্তরাষ্ট্র, কংগ্রেশনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র 2010, অলিম্পিক রয়্যাল পুরস্কার 2021, ইউনেস্কো স্পোর্টস হাবের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে জন্য চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ 2021, জাতিসংঘের ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত। গ্রামীণ ব্যাংক পরিচালিত একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ও সামাজিক উন্নয়নের ব্যাংক। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। কার্যক্রম শুরু হয় 1976 সালে জোবরা গ্রামে পূর্ণাঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত এবং 2 অক্টোবর 1983 গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন ও দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র দলে গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এ ধরনের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে। কর্মসূচি: ক্ষুদ্র ঋণ ও গৃহ ঋণ, মৎস্য খামার ও সেচ ও অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহত দল পদ্ধতি। গ্রামীণ ব্যাংক সবচেয়ে বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যে গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জোবরা। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে মালয়েশিয়া। বিশ্বে যে দেশ গ্রামীণ ব্যাংকের সেক্ষেত্রে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে এবং জাপান। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম বাথুয়া। প্যারিস অলিম্পিক 2024, ডক্টর ইউনূস 3 আয়োজন 33তম গ্রীষ্মকালীন আয়োজক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সময়কাল 26শে জুলাই থেকে 11ই আগস্ট, স্বাগতিক প্যারিস, ফ্রান্স। মোট খেলা 32টি, থিম সবার জন্য উন্মুক্ত গেমস, মাস্কট দ্য ফ্রিজ। প্যারিস অলিম্পিকের মাস্কট দ্য ফ্রিজ প্রতিপক্ষে ফ্রান্সের ঐতিহ্যবাহী লাল টুপি, যা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের মুক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত পায়।
প্যারিস অলিম্পিকের উল্লেখযোগ্য অর্জন: ফুটবলের স্বর্ণপদক জয়ী দেশ স্পেন, পুরুষ যুক্তরাষ্ট্র, নারী টেনিস ফুটবল স্বর্ণপদক জয়ী দেশ স্পেন, পুরুষ ও যুক্তরাষ্ট্র, নারী টেনিস চ্যাম্পিয়ন একক নোভাক জোকোভিচ পুরুষ এবং ঝং কিনওয়েন নারী। প্যারিস অলিম্পিকের সর্বকনিষ্ঠ খেলোয়াড় জং হাও হাও চীন। অলিম্পিকের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই ব্যক্তিগত ইভেন্ট 5টি স্বর্ণপদক জয় করেন মিজাইন লোপেজ কিউবা। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী নেওয়া ক্রীড়াবিদ 5 জন: আচার সাগর আলম, শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার, দৌড়বিদ ইমরানুর রহমান। অংশ নেওয়া 5 জনের মধ্যে একমাত্র সরাসরি খেলার সুযোগ পান সাগর ইসলাম। একক অলিম্পিক বাংলাদেশ থেকে সর্বোচ্চ অংশ নেয় 7 জন। অলিম্পিক 2016। প্যারিসের অলিম্পিক আয়োজনে 3 শূন্যের বিষয়কে মূল ভূমিকায় রেখে সব পরিকল্পনা করা হয়। 3 শূন্যের হলো: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ। প্যারিস অলিম্পিকে গেমস ভিলেজ ছিল ফ্রান্সের সেন্ট ডেনিস অপেক্ষাকৃত পিছিয়ে থাকা সেন্ট ডেনিসের ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গেমস ভিলেজ পরিকল্পনা সহায়তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভৌগোলিক জিআই পণ্য এখন পর্যন্ত 43টি, এখন বাড়ছে, এখন পরিবর্তনে 54টি হয়েছে। জিআই কোনো একটি দেশের মাটি, পানি, বায়ু, আবহাওয়া, মানুষের সৃজনশীলতার মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য। জিআই পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সন, যার অর্থ হলো ভৌগোলিক নির্দেশক। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রপার্টিজ রাইটস অর্গানাইজেশন এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি এর স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। জামদানি সাল 2016 23তম মৌলভীবাজার আগর আর 43তম সুন্দরবনের মধু। এ পর্যন্ত ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পাওয়া 5টি আম খিরসাপাত, ফজলি, ল্যাংড়া, আশিনা ও হাড়িভাঙা। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের আর্ট ঐতিহ্য: পঞ্চম বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ঢাকা রিকশা ও রিকশা চিত্র। দেশের পঞ্চম রিকশা স্বীকৃতি। পঞ্চম স্বীকৃতি পাওয়ার ইউনেস্কোর বিমূর্ত, অধরা ও অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য ঢাকা রিকশা ও রিকশা চিত্র। এই স্বীকৃতি দেওয়া হয় বাতসোয়ানার কাসান শহরের ইনটেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি সারাংশকে বিষয়ক 2003 কনভেনশন চলমান আন্তঃরাষ্ট্রীয় পরিষদের 18তম অধিবেশনে। ইউনেস্কো স্বীকৃতি: দেশে 5টি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য: প্রথম বাউল গান 2018, দ্বিতীয় জামদানি বুনন শিল্প 2013, তৃতীয় মঙ্গল শোভাযাত্রা 2016, শীতল চটপাটি বুনন শিল্প 2017, ঢাকার রিকশা ও রিকশা চিত্র 2023। 3টি বিশ্ব ঐতিহ্য: ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট 321তম এবং এর ধরন সাংস্কৃতিক ঘোষণা 1885। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ 322তম সাংস্কৃতিক ঘোষণা 1985। সুন্দরবন বাংলাদেশ 1898 প্রাকৃতিক ঘোষণা 1997। ইউনেস্কো ও বিশ্ব স্মৃতি তালিকায় বেগম রোকেয়া সুলতানা স্বপ্ন। জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব স্মৃতি ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পেয়েছে বেগম রোকেয়ার লেখা নারী মুক্ত প্রত্যাশী উপন্যাস সুলতানা ড্রিমস। ঘোষণাটি দেওয়া হয় মঙ্গোলীয় রাজধানী উলানবাটোরের ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এর 10ম সাধারণ সভায়। মৌকফ এর কাছে সুলতানা ড্রিমস এর নামে আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। বেগম রোকেয়া সুলতানা ড্রিমস উপন্যাসে অবলম্বনে 2023 সালে নির্মিত স্প্যানিশ অ্যানিমেশন চলচ্চিত্রের নাম এল সুয়েনো দে লা সুলতানা।
এল সুয়েনো দা লা সুলতানা চলচ্চিত্র নির্মাতা স্প্যানিশ চলচ্চিত্রকার ইসাবেল হারগুয়েরা। জাতীয় বাজেট 2024 অর্থবছরের বাজেট 53তম অন্তর্বর্তী সংখ্যা 54তম ঘোষণা করা হয় 6 জুন 2024। বাজেটের স্লোগানে টেকসই উন্নয়নের পরিক্রমা, স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। সংসদে বাজেট পাস 23 জুন 2024। বাজেট কার্যকর 1 জুলাই 2024। বাজেট ঘোষণা করা আবুল হাসান মুহিত আলী প্রথমবার। বাজেট বাজেট 7,097 কোটি টাকা। মোট জিডিপি 7,97 কোটি টাকা না, মোট জিডিপি 55,97,414 টাকা। বার্ষিক উন্নয়নের কর্মসূচি এডিপি 2,65,000 কোটি টাকা। বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত জনপ্রশাসন বাজেটে 22.5% ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত পরিবহন ও যোগাযোগ। ঘাটতি 2,51,000। ঘাটতি 2,51,600 কোটি টাকা। অনুদান সহ জিডিপির প্রবৃদ্ধি 6.75%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5%। সর্বোচ্চ করের হার 25%। যুক্তরাষ্ট্র অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। 1972 সালে প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। 2024 সালে বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। আর্থসামাজিক খাতের অগ্রগতি। মাথাপিছু জাতীয় আয় 2023-24 অর্থবছরে $2,784 প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 73-72 বছর। জনসংখ্যা বৃদ্ধির হার 23-69%। সাক্ষরতা হার 2023 77.9%। দরিদ্র জনসংখ্যা 2022 18.7%। অতি দরিদ্র জনসংখ্যা 5.6%। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 2023 সালে 27 জন। নতুন নীতিমালা একজন প্রবাসী ঋণ নিতে পারবে 10 লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশের অর্থনীতির সমীক্ষা রিপোর্ট প্রকাশ ও বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়। মোট জনসংখ্যা 17 কোটি 10 লক্ষ। জনসংখ্যার বৃদ্ধির হার 1.33%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। পুরুষ ও মহিলার অনুপাত 58.1:100। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72 বছর। সাক্ষরতার হার 7 বছর প্লাস 77.9%। দারিদ্র্যের হার 18.7%। চরম দরিদ্রের হার 5.6%। শিশু মৃত্যুর হার 1 বছরে কম বয়সী প্রতি হাজারে 27 জন। মাথাপিছু আয় $2,784 মাথাপিছু জিডিপি 2,600। মাথাপিছু আয় $2,784। মাথাপিছু জিডিপি $2,675 জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%। বাংলাদেশ ব্যাংক তফসিলভুক্ত ব্যাংক 62টি। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি। বিশেষায়িত ব্যাংক 3টি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি। বাণিজ্যিক ব্যাংক 9টি। বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি। পিএলসি এর পুনঃ পাবলিক লিমিটেড কোম্পানি। আমদানি রপ্তানি। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। দ্বিতীয় ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় জার্মানি। 2023-24 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দ্বিতীয় যুক্তরাষ্ট্র ও তৃতীয় সৌদি আরব। 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি শ্রমিকের প্রবাসের আয় সৌদি আরবে। দ্বিতীয় মালয়েশিয়া। বাংলাদেশের সবচেয়ে
সর্বোচ্চ সহায়তা করে এডিবি। বাংলাদেশ দেশ হিসেবে সবচেয়ে বেশি সহায়তা করে জাপান। সংস্থা হিসেবে সবচেয়ে বেশি সহায়তা করে এডিবি, দ্বিতীয় আইডিএ। 2023-24 অর্থবছরে এডিপি সংশোধিত বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ 28.15%। সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ খাতে। 32তম মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ও প্রোগ্রাম। প্রতিবেদনের শীর্ষে সুইজারল্যান্ড। প্রতিবেদনের সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশের অবস্থান 129তম। গড় আয়ু 72 বছর। গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ চাদ ও লেসোথো। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিechtenstein। মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ সুদান। মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শেষ দেশ কাতার। সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ শ্রীলঙ্কা। সার্কভুক্ত দেশের মধ্যে সর্বনিম্ন আফগানিস্তান। বাংলাদেশের মাথাপিছু আয় 6,511 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের গড় আয়ু 73.7 বছর। বাংলাদেশের পুরুষের গড় আয়ু 71.5 বছর, নারীদের 76 বছর। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই ধারণাটি উদ্ভাবক। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 প্রকাশ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ। মোট জনসংখ্যা 811.90 কোটি। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার 2.3%। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক নাইজেরিয়া। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হংকং। পুরুষের গড় আয়ু 71 বছর, নারীদের 76 বছর। প্রতিবেদনে বাংলাদেশ জনসংখ্যা বিশ্বের বাংলাদেশের অবস্থান। প্রতিবেদন সার্কভুক্ত দেশ জনসংখ্যা শীর্ষ দেশ ভারত। জনসংখ্যা সর্বনিম্ন দেশ মালদ্বীপ। জনসংখ্যা বাংলাদেশের অবস্থান 3য়। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তান 4.3। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ভুটান 9.3। জনসংখ্যার শীর্ষ দেশ ভারত 144 কোটি 17 লাখ। দ্বিতীয় শীর্ষ দেশ চীন 142 কোটি 52 লাখ। তৃতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র 34 কোটি 18 লাখ। বাংলাদেশের বিভিন্ন পদের বর্তমান প্রধান: রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এগুলো পড়ে নিলেই হবে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম, জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত, জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলো বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, দেশের প্রথম নারী হিসেবে মহানিয়ন্ত্রক সিজিএ ফাহমিদা ইসলাম। ভারতের বাদ যখন বাংলাদেশের মরণভাত সাম্প্রতি 19 আগস্ট 2024 দেশের পূর্বাঞ্চল অর্থাৎ ফেনী সহ 12 জেলায় আকস্মিক বন্যা হয়। এই বন্যায় ওই সকল জেলার প্রায় 8 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যাটির মূল কারণ হিসেবে ত্রিপুরা ডুম্বুর বাঁধ খুলে দেওয়াকে অভিযুক্ত করা হয়। ফারাক্কাবাদ অবস্থান রাজমহল ও ভগবান গোলা মসজিদ বাঁধ চালু হয় 1975 সালে। যে নদীর উজানে গঙ্গা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ ও সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। ডুম্বুর বাঁধ অবস্থান গোমতী ও ত্রিপুরা চালু হয় 1976 সালে। যে নদীর উত্তেজনা গোমতী নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর ও সীমান্তবর্তী জেলা কুমিল্লা। টাইপিমুখ বাঁধ অবস্থান সিপুকাউন টিপাইমুখ মণিপুর চালু হয় 2009 সালে। যে নদীর উজানে বরাক নদীর উৎপত্তিস্থল মণিপুর রাজ্যের পাহাড়ের সীমান্তবর্তী জেলা সিলেট অবস্থান গজলডোবা তিস্তাবাদ জলপাইগুড়ি চালু হয় 1998 সালে। যে নদীর উজানে তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী জেলা নীলফামারী।
বন্যা সংক্রান্ত বার্ষিকতা। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ বন্যা। বাংলাদেশে আকস্মিক বন্যা দেখা দেয় পার্বত্য এলাকায় জোয়ার ভাটার জন্য বন্যা কবলিত হয় স্বল্প স্থায়ী মানুষ। বাংলাদেশে যে অঞ্চলে আকস্মিক বন্যা হয় উত্তর অঞ্চলে। এইচপিভি টিকাদান ক্যাম্প 2023। জরায়ু ক্যান্সারের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে দেশে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয় 15 অক্টোবর 2023। 2রা অক্টোবর 2023 এইচপিভি টিকাদান ক্যাম্পে 2023 পরীক্ষামূলকভাবে শুরু হয়। টিকাদান কর্মসূচি সহায়তা করে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। এইচপিভি এর পুনঃ হিউম্যান প্যাপিলোমিয়া ভাইরাস। এইচপিভি হলো একটি ভাইরাস যা সার্ভিক্যাল ক্যান্সার ও গর্ভাশয় বা জরায়ুর নিচের অংশে একটি টিউমার। দেশে চালু হয় 11টি রোগ টিকার কর্মসূচি: ডিপথেরিয়া, হুপিং কাশিও, হেপাটাইটিস বি, হিমোফাইলিস, ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, প্যানিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। সিএসিতে পঞ্চম দেশ হিসেবে যুক্ত হয় বাংলাদেশ। সিএসি একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। সিএসি কলম্বো সিকিউরিটি কাউন্সিল গঠিত হয় 2011 সালে। উদ্যোক্তা শ্রীলঙ্কা সদস্য দেশ 5টি: শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। বাংলাদেশের সদস্যপদ লাভ করে 10 জুলাই 2024। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হামাস বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল এখন 48টি। 19 আগস্ট 2008 সালে বাংলাদেশের নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 সংশোধন করে নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে। এরপর গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 1972 90 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে 26 আগস্ট 2018 বাংলাদেশের নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 জারি করে। দেশের মোট রাজনৈতিক দল 53টি। দেশের নিবন্ধিত রাজনৈতিক দল 48টি। নিবন্ধিত বাতিল হওয়া রাজনৈতিক সংখ্যা 5টি। দেশের মোট রাজনৈতিক দল 53টি। দেশের নিবন্ধিত রাজনৈতিক দল 48টি। দেশের নিবন্ধিত বাতিল হওয়া দলের সংখ্যা 5টি। দেশের প্রথম দল হিসেবে নিবন্ধন পায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি 20 আগস্ট 2008। সর্বশেষ 53তম নিবন্ধিত রাজনৈতিক দল সংহতি আন্দোলন। এটি 17 সেপ্টেম্বর 2024 সর্বশেষ নিবন্ধন পাওয়া 4টি রাজনৈতিক দল। 50তম আমার বাংলাদেশ পার্টি 21 আগস্ট 2024। 21তম দল গণ অধিকার পরিষদ 2 সেপ্টেম্বর 2024। 52তম নাগরিক ঐক্য 2 সেপ্টেম্বর 2024। 53 গণসংহতি আন্দোলন 17 সেপ্টেম্বর 2024। নিবন্ধন বাতিল হওয়া দল বাংলাদেশ জামাতে ইসলাম, প্রোগ্রেস ডেমোক্রেটিক পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ফ্রিডম পার্টি। ভারতে ধ্রুপদী ভাষা মর্যাদা পেল। বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে কোন ভাষা স্বীকৃতি পেল সেই ভাষার সম্প্রচার ও প্রচারে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ও কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা সহ মোট 10টি বিষয়ক ধ্রুপদী হিসেবে স্বীকৃতি দেয় এবং সেগুলো হলো বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়, সংস্কৃত, তেলুগু, তামিল ও মায়ালাম, কন্নড়, ওড়িয়া। এক নজরে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক দাবাড়ু মাস্টার মনন রেজানির। বর্তমান দেশে আন্তর্জাতিক দাবাড়ু মাস্টারের সংখ্যা 5 জন। আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম 15,205। আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে যে 2 জন বাংলাদেশি ব্যাটসম্যান 15,000-এর বেশি রান করেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কুশল মাল্লা। নেপাল প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান মাসফিয়া আফরিন। সুন্দরবন বাঘ জরিপ 2024 অনুসারে বর্তমান সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। সুন্দরবন বাঘ জরিপ 2024 অনুসারে প্রতি 100 বর্গ কিলোমিটার এলাকায় বাঘের সংখ্যা 2.6.2টি।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশের যততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন যোগদান করেছে। ৭৩তম বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সেনাবাহিনীকে বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় ১৭টি ধারায়। ছাত্র জনতার আন্দোলনে ৩৬শে জুলাই নামক তথ্য নির্মাণ করে দেবাশিস বিশ্বাস। ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে দেশের সাথে সংশ্লিষ্ট ভারত দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪ নামক নতুন সংশোধিত আইনের মূল কথা ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড জরিমানার বিধান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম শ্রী বিজয়পুরম। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিপ ৪ এর প্রতিষ্ঠাতা জ্যারেড আইজ্যাকম্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মানকিপক্স ভাইরাসের প্রথম যে টিকা অনুমোদন দেয় MVBN গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI প্রস্তাবক দেশ চীন। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ ESSI এর প্রস্তাবক ওলাফ শলটজ। থার্মাইট দ্বারা নির্মিত ইউক্রেন ড্রাগন ড্রোন। বিশ্বের যে দেশে প্রথম AI হাসপাতাল চালু হয় চীন। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস রুরাল ডেভেলপমেন্ট ডে ৬ জুলাই। ক্লাউড বুস্ট হলো অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। ভাস্ট এর পূর্ণরূপ ভ্যারি স্মল অ্যাপারচার টার্মিনাল। ভারতের নতুন সংসদ ভবনের রাজশিক সংসদ ভবন স্থাপিত। বিমল প্যাটেল। ওয়েস্ট নাইল হলো সাম্প্রতি ইসরায়েলের সংক্রমিত মশাবাহিত ভাইরাস। দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় ১ অক্টোবর ২০২৪। সম্প্রতি ইরানে তৈরি ২টি উপগ্রহের স্যাটেলাইট নামে সোরাইনা ও চরমোয়ান-১। মিশরের নতুন প্রশাসনিক রাজধানীর নাম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল NAC। চাঁদিপুর ভেসিকুলার ভাইরাস হলো ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্ষা মৌসুমে সংক্রমিত একটি ভাইরাসের নাম। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরাসকে সাম্প্রতিক নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান মার্ক রুটো নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করবে ৪০ মেগাওয়াট। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০শে আগস্ট। ডেঙ্গু স্পেনীয় ভাষার শব্দ বাহক এইডস ইজিপ্ট মশা। PTI হলো ভারত সংবাদ সংস্থা। ব্যানার রিপাবলিক বলতে বোঝায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্র। সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।